আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের চোর গল্পের দ্বিতীয় পর্বের আলোচনায় আসব। ইতিমধ্যে আমার চ্যানেলে চোর গল্পের প্রথম পর্ব আপলোড করেছি, তোমরা দেখে নিয়েছো অনেকেই। আর তাদের জন্যই আজকের ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চোর গল্প সম্পর্কে আরও একটু প্রাসঙ্গিক তথ্য তোমাদের জানিয়ে রাখি যে জ্যোতিরিন্দ্র নন্দীর লেখায় চোর গল্পটিকে আমরা নিঃসন্দেহে একটা সমাজ সমস্যামূলক গল্পের শ্রেণীতে ফেলতে পারি। আর এই সমস্যা হলো গরিব, নিম্নবিত্ত, উচ্চবিত্ত তথা বড়লোক স্তরভেদের সমস্যা। যারা গরিব তারা অনায়াসেই আমরা জানি নিম্নবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণীতে পড়ে, আর সেই নিজেদের তারা সহজে অন্যের কাছে নিজেকে মানিয়ে নেয়। নিম্নবিত্তের মধ্যে থেকেও তারা যেমন মানবিকতায় খুশি হয়ে যায়, তেমনি আবার ধনীর বাড়িতে এসে প্রাচুর্যের মধ্যে কৃত্রিম মানবিকতাকে লোভীর মতো গ্রহণ করে জীবন ধারণে অভ্যস্ত হয়ে যায়। আর যারা শিক্ষিত, যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তাদের মধ্যেই থাকে যত রকমের নিচে নামার ভয় বা উপরে ওঠার অহমিকা, আভিজাত্যবোধ, আর দুইয়ের মধ্যে একটা আত্মিক সংকট। চোর গল্পে মিন্টুর বাবা মার সেই সংকট এবং মিন্টুর সেই সংকট থেকে মুক্তি লক্ষণীয়, কিন্তু মদনের মধ্যে তা নেই। সে ভৃত্য, চাকর, সে গরিব। বুর্জুয়া সমাজ ব্যবস্থার উপযোগী অর্থের অসম বন্টনের মাধ্যমে সে সামাজিক মানুষের স্তরবিন্যাস জ্যোতিরিন্দ্র নন্দীর চোর গল্পের এই সমস্যা বলা যেতে পারে সার্থক রূপকে তিনি তুলে ধরেছেন লেখক। আমরা জানি যে গল্পের কথক মিন্টু অত্যন্ত স্পর্শকাতর একটা চরিত্র। সে নিম্নবিত্ত পরিবারের সন্তান। বড়লোক ব্যারিস্টারের ছেলে সুকুমারের সঙ্গে নিজের পার্থক্যের বিষয়েও সে এক বিশেষ ভাবনার দ্বারা বশীভূত। সে বলে, ওরা বড়লোক, আমরা গরিব। আমরা খালি পায়ে স্কুলে আসি, আমাদের জামা প্যান্ট ময়লা ছেঁড়া। আবার মিন্টুর বাবাও তেমনি মদনকে ওদের বাড়িতে কাজে লাগানোর আগে নিজের অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও বলেছে যে আমি গরিব কেরানি মানুষ, অত মাইনে দিতে পারবো না। অবশ্য তারপরেও মানবিকতার খাতিরে ওরা অসহায় মদনকে কাজে লাগায়। মিন্টুও ভৃত্য মদনকে বন্ধু করে নেয়। এইভাবেই কাহিনী এগিয়ে চলতে থাকে। আচ্ছা, আমরা এবার আলোচনায় আসছি। আরে ধেত, রথের মেলা থেকে কিনে আনবি নাকি? এমনি সব নিয়ে আসবো। কোথা থেকে শুনি? না, উৎসাহে খোলা বই রেখে আমি মদনের বিছানায় গিয়ে বসতাম। আমার পড়ার ঘরেই দুজনের শোবার জায়গা, পাশাপাশি বিছানা। আর বাবা মা খেয়ে ও ঘরের দরজায় খিলেটে বাতি নিভিয়ে শুয়ে পড়তো। আর বেশ একটু রাত জেগে আমি পড়তাম, আর মদন আমার পড়া শুনতে শুনতে কোনো দিন ঘুমিয়ে পড়েছে, এটাও দেখেছি। আর কোনো দিন বা একটা দুটো কথা শুরু করে পরে আবার গল্পও জুড়ে দিয়েছে, বাবা মা শুনতে না পায়। এমনভাবে নিচু গলায় আমরা দুজনে কথা বলতাম। কথার মাঝে অনেক কিছু উঠে আসতো, যে তুই কি পেয়ারা করমচার চারা দেখে এসেছিস কোথাও? আমি কি এ পাড়ায় নতুন? মদন প্রশ্ন শুনে চাপা গলায় হাসতো। কার বাড়িতে কোন গাছ আছে আমি সব জানি। তখন আমি বলতাম, শুনি না, কোথা থেকে করমচার চারা জোগাড় করবি? আমি তখন মদনের বালিশে মাথা রেখে তার পাশে শুয়ে পড়েছি। মদন আমার পেটের ওপর হাত রেখে তারপর আমার মুখের কাছে মুখ এনে কথাটা বলে। শুনে আমি চুপ করে থাকি। একটু ভেবে পরে আস্তে আস্তে বলি, এমনি তো দেবে না ওরা, তো চুরি করে আনতে হবে। হ্যাঁ, তাই তো, চুরি করব। সুকুমারদের বাড়ির পিছনের পাঁচিল টপকে বাগানের সব ফল আর মূলের চারা নিয়ে আসব। হ্যাঁ, যেগুলো আনতে পারা যাবে না ভেঙে মুচড়ে নষ্ট করে দিয়ে আসবো।
উত্তেজনায় মদন তখন উঠে বসেছে, আর আমি ফিসফিস করে বললাম, চুরি করে ওসব আনলে মা রাগ করবে। মাকে বলতে গেছি নাকি চুরি করে এনেছি, কি সেটা দেখিয়ে এনেছি? আমি কি মাকে বলতে গেছি? মদন আমার পেটে চিমটি কাটলো। রাত থাকতে উঠে আমরা বেরিয়ে পড়বো, কেমন? আমি ঘাড় নাড়ি। কি ভেবে একটু পরে বলি, সুকুমারের উপর তোর এত রাগ? কেমন? তো ওর মা তোকে আর ও বাড়ি রাখলো না বলে নাকি? ও ও তখন বলে, বয়ে গেছে ও বাড়ির কাজ করতে। ভেঙচি কেটে মদন আমার কথার উত্তর দেয়, একটু চুপ করে থেকে পরে বলে যে, রাগ করবে না? রোজ স্কুলে যাওয়ার সময় সুকুমার পায়ের জুতোটা বাড়িয়ে বলতো, বুরুশ করে দে। লাট সাহেবের ছেলের জুতো বুরুশ করতে করতে আমার হাতে ফোসকা পড়ে যেত। আর আজ কিনা বলে, এখানে তোর সুবিধা হবে না, তো অন্য বাড়ি দেখ, অন্য বাড়ি দেখ গে, কাজ পাস কিনা দেখ গে। সুকুমারও বলেছে এ কথা। তবে যেন মদনের চোখে জল এসে পড়েছিল। আলো নিভিয়ে শুয়ে শুয়ে সেদিন সুকুমারের চেহারাটা মনে করছিলাম। ব্যারিস্টারের ছেলে, ভালো জামা জুতো পরে স্কুলে আসে, হ্যাঁ আমারই সহপাঠী, কিন্তু তাহলে কী হবে? সুকুমার আমার সঙ্গে ভালো করে মিশবে দূরে থাক, কথাই তো বলে না আমার সঙ্গে, হাবুলের সঙ্গে না, সনাতনের সঙ্গে না। আর ওর বন্ধু অংশু, অনুপম আর নিহার, ওরা বড় লোক, আমরা গরিব। আর আমরা খালি পায়ে স্কুলে আসি, আমাদের জামা প্যান্ট ময়লা ছেঁড়া। ভালো হবে, খুব ভালো হবে। মদনের প্রস্তাবটা মাথায় ঘুরছিল। আর ওদের বাগানের সব ফলের গাছ, ফুলের গাছ যদি ছিঁড়ে ভেঙে দুমড়ে মুষড়ে নষ্ট করে দেওয়া যায় তো বেশ হয়। অন্ধকারে একসময় মদন আমার কানের কাছে মুখ সরিয়ে আনে, ঘুমিয়ে পড়লি? না, সুকুমারের বাবা রোজ বাড়িতে মদ খায়। আমি তখন বললাম, ধ্যাৎ, অল্প হাসলাম। আরে হ্যাঁ রে, ও তখন বলে, হ্যাঁ তো ওদের টাকা পয়সা থাকবে না, গাড়ি বাড়ি সব বিক্রি হয়ে যাবে। মদন থমথমে গলায় বলে, আর ওরা যদি আমাদের মতো গরিব হয়ে যায় তবে খুব মজা হয়, কেমন না? অন্ধকারে মাথা নেড়ে আমি উত্তর করলাম, তা হয় বটে। তো দুদিন আমরা চেষ্টা করলাম, কিন্তু দুদিনই আমরা দুজনে ব্যর্থ হলাম। শেষ রাত্রিরের অন্ধকার, টিপটিপে বৃষ্টি মাথায় নিয়ে আমরা সুকুমারদের বাড়ির পাঁচিলের কাছে গিয়ে দাঁড়িয়েছি, কি অমনি মোটা লাঠি বাগিয়ে বাগানের মালি আমাদের তাড়া করেছে। আর সুকুমারদের কুকুরটাও বাঘের মতো লাফিয়ে মদনের ওপর ঝাঁপিয়ে পড়তো। কোনো রকমে ছুটে পালিয়ে এসেছি। কত বড় পেয়ারা দেখলি তো? বাড়ি ফিরে মদন আফসোসের গলায় বলতো, একবার যদি পাঁচিলের ওপর উঠতে পারতাম তো 5-7টা পেয়ারা আনা যেত। তো থাকবে, শেষে ধরা টরা পড়ে তো আমি মদনকে সান্ত্বনা দিতাম, কিন্তু মদন চুপ করে থেকে যেন ও বাড়ির বাগানের ডাঁসা পেয়ারাগুলোর কথা ভাবত। আর নর্দমার পাশে একটা মাধবীলতার চারা কুড়িয়ে পেয়েছিলাম, পেঁপে গাছের গুঁড়ি থেকে আধ হাত দূরে সরিয়ে চারাটা পুঁতলাম। আর মদনকে বললাম, তুই 2 মগ জল এনে ঢেলে দে, আমি একটা বাঁশের কঞ্চি কোথাও পাই কিনা দেখি, লতাটা তরতর করে বেয়ে উঠবে। বাঁশের কঞ্চি নিয়ে যখন ফিরে এলাম দেখলাম মদন তেমনি গালে হাত দিয়ে বসে আছে, কি যেন ভাবছে। ওদিকে মা মদনকে ডাকছে কয়লা ভেঙে দিতে, মদন নড়ছে না, সাড়াও দিচ্ছে না। আর এক পা করে মা রান্নাঘরের পিছনে চলে আসে, বেলা হয়েছে, উনুন ধরাতে হবে, তোরা কি কেবল বাগানের পিছনে লেগে থাকবি? কিন্তু মার কথা শুনে মদন মুখও তুলল না। তোর কি হয়েছে রে, ভূতে পেয়েছে? মা হাসে। হুট করে আমার থেকে কথাটা বেরিয়ে পড়ল। বুঝলাম মদন অসন্তুষ্ট হলো আমার কথা শুনে, আমার দিকে কটমট করে তাকিয়েছিল একবার।
শুনে মা হাসছিল। ছি, পরের জিনিসের ওপর লোভ করতে নেই, এমন একটা খুব ভালো জিনিস না পেয়ারা। তারপরেও মদন মুখ নিচু করে নখ দিয়ে মাটি খুঁড়ছিল। উঠোনে বাবার খড়মের শব্দ শুনে তাড়াতাড়ি উঠে মার কয়লা ভাঙতে গেছে। আর না, না পেয়ারা না, ভাবছিল সে ভূষণের কথা, সুকুমারদের বাগানের মালি ভূষণের কথা। ওর সেবার জ্বর হয়েছিল। আমি নিজের হাতে কয়লা ভেঙে উনুন সাজিয়ে ওর উনুন ধরিয়ে দিলাম, সাগু জাল দিয়ে দিলাম। আজ আজ শালা আমার লাঠি দিয়ে তেড়ে মারতে আসে। আমি হাসি। তুই তো আর এখন ওদের বাড়ির চাকর নস, ও বাড়ির কেউ না তুই, আর কাজেই সেই জন্য বটে দাঁত কিড়মিড়িয়ে মদন ভেঙচি কাটে। আর ওই শালা ভূষণের মাথাটা আমি ইট মেরে ভেঙে দেবো। আমি তখন বলি, না না, ওসব করতে যাবি না, খামোকা একটা গণ্ডগোল সৃষ্টি। আমি মদনকে বুঝিয়ে বললাম, জানতে পারলে বাবা রাগ করবে, আর বাবা গণ্ডগোল একদম পছন্দ করে না, সাদাসিধে মানুষ, নিরিবিলি থাকতে চায় বলে আমি স্কুল চলে গেলাম। কিন্তু মদন আমার কথা শুনলো কি? যেন ও বাড়ির ওপর তার একটা আক্রোশের শেষ ছিল না। হ্যাঁ, তখন বিকেল, বেশ জোরে বৃষ্টি হয়ে গেছে দুপুরে, আর রাস্তায় জল জমেছে। আমরা স্কুল থেকে ফিরছি, আমি, হাবুল, সনাতন পিছনে হাঁটছি। আগে আগে চলেছে সুকুমার আর তার বন্ধুরা। হঠাৎ দেখলাম তো বিপরীত দিক থেকে আমাদের মদন সাঁ সাঁ করে ছুটে আসছে। সম্ভবত মা মুদি দোকানে কিছু কিনতে পাঠিয়েছে ওকে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে। তোমরা ডেসক্রিপশানে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। আর অনার্স এবং পাসের জন্য তোমরা অনলাইনে ভর্তি হতে পারো, আর অফলাইনের জন্য কলেজ স্ট্রিট, হাওড়া, দাসনগর এবং কদমতলা সেন্টারে ভর্তি হতে পারো। কোনো পিডিএফ আকারে এই বাংলা অনার্স বা পাস পেপারের কোনো উত্তর পেতে চাইলে ডেসক্রিপশানের নম্বর থেকে যোগাযোগ করতে পারো। অল্প পয়সায় অনলাইনে নোটস প্রোভাইড করা হয়। তারপর দেখো, মদন নিশ্চয়ই সুকুমারদের এড়িয়ে আমার সঙ্গে হাবুলের সঙ্গে দু একটা কথা বলে তারপর দোকানের দিকে চলে যাবে, এটাই আমি চিন্তা করলাম। কিন্তু চিন্তা করবার সঙ্গে সঙ্গে বিশ্রী একটা ব্যাপারও ঘটে গেল। ইচ্ছা করি মদন এটা করলো, সবাই সেটা বুঝলো। পা দিয়ে রাস্তার জল ছিটিয়ে সুকুমারের সাদা ধবধবে শাটিনের শার্ট প্যান্ট নোংরা করে দিয়ে একদম মদন ছুটে পালাচ্ছিল। কিন্তু যাবে কোথায়? সুকুমারকে দেখে শুনে বাড়ি যেতে যেতে একটু দূরে দূরে যে ভূষণ মালিও হাঁটছিল, মদন নিশ্চয়ই সেটা দেখতে পায়নি। ছুটে গিয়ে ভূষণ মদনকে ধরে ফেললো, আর সুকুমার আর তার বন্ধুরা উল্লাসে চিৎকার করে উঠল। মদনকে হিড় হিড় করে ভূষণ সুকুমারদের বাড়ির দিকে টেনে নিয়ে চলল। আমি আর আমার বন্ধুরা শুধু দাঁড়িয়ে দেখলাম। কথাটা মা শুনলো। অফিস থেকে বাবা ফিরে বাবাও শুনলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। তারপর রাত 8টা পর্যন্ত বাবা আমাদের বাড়ির সামনে বড় কাঁঠাল গাছটার নিচে দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়েছিল। বাবা একসময় ঘরে ফিরতে মা বলল, তুমি কি একবার যাবে ও বাড়ি? নিশ্চয়ই ছেলেটাকে বেঁধে টেঁধে রেখেছে, এখন পর্যন্ত ফেরার নাম নেই। বাবা তখন বলল, রাখুক বেঁধে। গম্ভীর গলায় বলল, যেমন কর্ম করেছে তার ফল ভোগ করুক, কেন হারামজাদা কাদা ছিটোতে গেল? আহা, ছেলে মানুষ, না হয় অপরাধ করেছে, আর কি এমন অপরাধ? হয়তো ছুটে যাচ্ছিল বলে। আমি মার কথায় সায় দিয়ে যাচ্ছিলাম, কিন্তু বাবা প্রতিবাদের ভঙ্গিতে প্রবল বেগে মাথা নাড়ল। বড় মানুষের বাড়ি গিয়ে আমার চাকরের হয়ে ক্ষমা চাইতে অর্থাৎ আমার সম্মানে বাধে। ওদের কাছে ওরা বড়, কিন্তু আমি শিক্ষিত, ভদ্র সন্তান। আমারও সম্মান আছে। বুঝলাম মদনকে একটা রাত অবধি আটকে রাখা হয়েছে বলে ভিতরে ভিতরে বাবা খুব উত্তেজিত, আর হ্যাঁ, ক্ষুব্ধও হয়েছে বটে। মা আর কোনো কথা বলল না। কাজকর্ম একলা হাতেই মাকে সব সারতে হলো। আর বাবা বারান্দায় অন্ধকারে বসে তামাক খাচ্ছিল আর ভাবছিল। আমি হ্যারিকেনের সামনে বই খুলে মদনের বিছানা, দেওয়ালের হুকে ঝোলানো তার তালিমারা
ময়লা হাফ প্যান্ট ও শার্টটা দেখছিলাম, আমার কেমন যেন কান্না পাচ্ছিল। সত্যিই মদন সে রাতে আর এলো না। সকালে চা খেতে খেতে বাবা ও মা ঠিক করলো যে আমাকে একবার ও বাড়ি পাঠানো হবে মদনের খোঁজ নিতে। মা বলল, ময়লা প্যান্ট ছেড়ে ধোয়া প্যান্ট পরে না। বাবা বলল, অন্য কারোর সঙ্গে কথা টথা বলে লাভ নেই, কেবল সতীশবাবুর স্ত্রীকে জিজ্ঞেস করবি মদন কাল বাড়ি ফেরেনি কেন। শুধু জেনে আসবি, আর কিছু বলতে হবে না। আর জিজ্ঞেস করলে বলবি বাবা পাঠিয়েছে। আরে না 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 না, মার কথায় বাবা আবার প্রতিবাদ করলো। বলবি মা পাঠিয়েছে। আমি কেন? আমি এ ব্যাপারে নেই। হয়তো ব্যাপারটা এখানেই চুকে যাবে কি গেছে, কিন্তু বাড়ির কর্তা মানে পুরুষ মানুষ খোঁজ খবর নিচ্ছে, জানতে পারার সঙ্গে সঙ্গে ব্যাপার অন্যরকম হয়ে দাঁড়াবে, জটিল হয়ে দাঁড়াতে পারে। তো তোমাদের মেয়ে মানুষের মধ্যেই থাক ব্যাপারটা, বুঝলে না? তো সেই জন্যই তো আমি মিন্টুকে সুকুমারদের কাছে পাঠাচ্ছি। অল্প হেসে মা বলল, আচ্ছা। মানে বাবা রাগ দুঃখ দুশ্চিন্তা অভিমান মনে মনে যাই পোষণ করুন না কেন, বাইরে সব বিষয়ে নিরিবিলি মুক্ত থাকতে চায়। মদনের ব্যাপারে আরেকবার তা প্রমাণ হয়ে গেল। তো বুঝে মা কোনো আর উচ্চবাচ্য করলো না। কেবল আমি যখন ঘর থেকে বেরোচ্ছি তাড়াতাড়ি ছুটে এসে মা চিরুনি দিয়ে আমার চুলটা ঠিক করে দিল। বলে, সুকুমারদের সঙ্গে কথা টথা বলে কোনো কাজ নেই, কি বলবি, তুই ঝগড়া টগড়া বাঁধিয়ে আসবি, তাই কিছু তেমন বলতে হবে না। আমি বললাম, আরে না না না, বলবো না। বাড়ির ভিতরে ঢুকতে হলো না। সুকুমারদের গেটের সামনেই শিউলি গাছের তলায় আমি থমকে দাঁড়াই। মদনকে সেখানেই পেয়ে গেলাম। কিন্তু মদন দেখলাম খুব ব্যস্ত। বালতি করে ভিতরের চৌবাচ্চা থেকে জল বয়ে আনছে, সুকুমারদের গাড়ি ধোয়ানো হচ্ছে, ভূষণ গাড়ি ধোয়াচ্ছে, ড্রাইভার হারান দাঁড়িয়ে থেকে তদারক করছে। বেশ বড় বালতি। আর গাড়ির ফুটবোর্ডের কাছে বালতিটি নামিয়ে রেখে মদন হাঁপায়। তারপর আমার সঙ্গে চোকাচোকি হতে সে ফিক করে হাসে। আমি এ বাড়ির কাজে লেগে গেছি। কবে থেকে? বেশ, আসতে বললাম। ওই কাল থেকেই। হলদে দাঁত কটা বার করে মদন তেমনি হাসতে হাসতে থাকে। আর আমায় কিচ্ছু বলল না গিন্নিমা, বরং ভূষণকেই গালমন্দ করেছে। ছেলে মানুষ ছুটতে গিয়ে জল ছিটিছে তাই বলে। আমি ফিরে আসছিলাম। মদন বলে, শোন, তোর মাকে বলবি আমি আর তোদের বাড়ি কাজ করব না, এখানে লেগে গেছি। গিন্নিমা কাল রাতে বললো ওরা গরিব, নিজেদেরই চলে না, তো তোকে তোকে ও বাড়িতে তুই থাকবি কি? তাই আমি ফিরে এলাম। সেই কথাগুলো মা শুনলো, বাবাও শুনলো। শুনে তারা একটা কথাও বলল না। আমি মুখ ভার করে রান্নাঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। পেঁপে গাছে আরও দুটো পাতা মেলেছে। মদনের হাতের তৈরি ডুমুরের ডালের বেড়াটা দেখছিলাম। কিন্তু আমি কি তখন জানতাম মদন গেছে, আমার পেঁপে চারাটাও আর থাকবে না। 3 দিন পর শেষ রাতে আবার জোর বর্ষা নামলো। সে কি বৃষ্টি! যেন জল ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না। কতক্ষণ আর ঘরে আটকে থাকা যায়? সেই অন্ধকার থাকতে জেগে বিছানায় উঠে বসেছিলাম। হ্যাঁ, তখন বেলা 8টা বেজে গেছে। বৃষ্টির জোরটা একটু কমছে কি? আমি হুট করে দরজা খুলে ছুটে বেরিয়ে সোজা রান্নাঘরের পিছনে চলে গেলাম। আমার বাগানের অবস্থা কী হয়েছে দেখতে ভীষণ মন কেমন করছিল, কেননা উঠানে জল জমেছে। রান্নাঘরের পিছনটা ঢালু, সেখানে কত জল দাঁড়ালো। পেঁপে গাছ মাধবী চারা ডুবে গেল কিনা, এবং যদি তাই হয় জলটা সরাবার কী ব্যবস্থা করা যায় ইত্যাদি ভাবতে ভাবতে আমি বৃষ্টি মাথায় করে ডুমুরতলার দিকে ছুটছিলাম। কিন্তু বাগানের চেহারা থেকে আমার মাথাটাই ঘুরে গেল। পেঁপে চারাটা নেই, মাধবীলতাটা জলে কাদায় লুটোপুটি খাচ্ছে, আর ডুমুরের বেড়াটা তছনছ হয়ে গেছে। আমার ডুকরে কাঁদতে ইচ্ছে করলো। বারান্দা থেকে মা ডাকছিল, বাবা ডাকছিল, ভিজিস নে, জ্বর হবে, আয় আয় ছুটে আয়। কিন্তু আমার পেঁপে গাছটা নেই। আমি চিৎকার করে উঠলাম, জলে ভাসিয়ে নিল কে? মা বলল, উঠানের সব জল তো নদীর মতো স্রোত হয়ে ঘরের পিছনে ছুটছিল। বেড়া ভেঙে গেছে, কে যেন বেড়া ভেঙে দিয়ে গেল। বলতে বলতে আমি বাগান ছেড়ে ঘরের পৈঠায় উঠে এলাম। বুঝতে বাকি নেই যে পেঁপে গাছটা কে চুরি করে নিয়ে গেছে। তাই বলো, বেড়াও ভাঙা, পেঁপে চারাও নেই। বাবা গম্ভীর
গম্ভীর হয়ে মুখ থেকে হুঁকো সরিয়ে আমার দিকে না মার দিকে তাকিয়ে বলল, ওই হারামজাদা গরুটা নিয়ে গেছে। শেষ রাত্রিরে একটা খচখচ শব্দ শুনলাম না রান্নাঘরের পিছনে? ওর মা তখন বলল, আমি শুনিনি শব্দ। মা আমার দিকে মুখ ফিরালো, তবে হয়তো যদি জলে ভাসিয়ে নিত এদিক ওদিক কোথাও তো থাকতো, এত বড় গাছটা তো আর অদৃশ্য হয়ে যেত না। ওই গরুরই কর্ম, একেবারে গোড়া শুদ্ধ খেয়ে গেছে, যেন উপড়ে তুলে সবটা গাছ মুখে নিয়ে সরে পড়েছে। আর আমি কান্নার সুরে বললাম, একটা শিকড় পর্যন্ত রেখে যায়নি। মা চুপ করে রইল। বাবা আবার মুখে হুঁকো তুলল। কত যত্ন করে গাছের সবটা ঘিরে মদন ডুমুরের ডাল পুঁতে বেড়া করে দিয়েছিল, যেন নিজের মনে বলতাম আমি। শুনে মা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। বাবা নির্বিকার। আর আমার ওই বাগানের সঙ্গে যে মদনের কত স্মৃতি জড়িয়ে আছে মা তা স্বীকার করল। মার নিঃশ্বাস ফেলার শব্দে বুঝলাম যে বাবা যেন কথাটাকে তেমন আমলই দিচ্ছিল না। যা যা এখন পড়তে যা, সামনে পরীক্ষা। বাবার ধমক খেয়ে গাছের শোক বুকে পুষে এক পা করে পড়ার ঘরে চলে এলাম। তারপর 6 মাস গেছে, পরীক্ষা টরীক্ষা শেষ, শীতের দুপুর। হঠাৎ আবার কি করে যে সুকুমারদের সঙ্গে আমার ভাব হয়ে গেল সেটা বলা শক্ত। তবে আমার মনে হয় ডিটেকটিভ গল্পের বইটা। আমার একটা মামাতো ভাই বড়দিনের ছুটিতে বেড়াতে এসে বইটা আমায় দিয়ে গেছে। কি করে যেন সুকুমার জানতেও পেরেছিল। একদিন হুট করে গল্পের বই নিতে আমার পড়ার ঘরে এসে হাজির। একটু অবাক হলেও তৎক্ষণাৎ তাকে বইটা দিয়েও দিলাম। তারপর আর কি, ও আমাদের বাড়িতে এলো যখন আমাকে ভদ্রতা রাখতে ওদের বাড়িও যেতে হলো। এবং এটা সবাই স্বীকার করবে যে দীর্ঘকাল ঝগড়াঝাটি চলার পর যখন ওই বয়সে দুটি ছেলের মধ্যে ভাব হয় তখন দেখতে বড় বেশি গাঢ় নিবিড় হয়ে ওঠে। যেন সুকুমার আমাকে না দেখে থাকতে পারে না, আর আমিও তাকে না দেখে শান্তি পাই না। ওর বাড়ির ঘরে বসে দুজনে গল্প করি, হ্যাঁ, ওদের প্রকাণ্ড ছাদে উঠে বেড়াই, কখনো আমরা বাগানে নেমে যাই। হ্যাঁ, বাগানের মতো বাগান বটে, একধারে ফুলের গাছ তো একধারে ফলের গাছ। তো পাঁচিলের এ মাথা থেকে আরম্ভ করে ও মাথা পর্যন্ত বাগানের আর শেষ নেই। কোনটা কলমের চারা, কোনটা বীজের গাছ, সুকুমার আমাকে আঙুল দিয়ে দিয়ে দেখায়। আর তারপর দুজনে একটা গাছের কাছে এসে দাঁড়াই। দীর্ঘ কাণ্ড, লম্বা ডাঁটা, সতেজ সবুজ ছড়ানো পাতা নিয়ে একটা সুন্দর পেঁপে গাছ ফলতে আরম্ভ করেছে। ওটা এনে লাগিয়েছে মদন, আমাদের চাকর। এইটুকুন গাছ ছিল, দেখতে দেখতে কত বড় হয়ে গেল, সুকুমার বলছিল। তাকিয়ে তাকিয়ে আমি গাছটা দেখলাম, যেন কি বলতে গিয়ে থেমেও গেলাম। সুকুমার আমার হাত ধরে বলল, চল এখন ও পাশটা দেখা যাক। বাগান দেখা শেষ করে গল্প করতে করতে দুজন যখন সুকুমারদের বাঁধানো উঠোন পার হয়ে ওর বাড়ির দিকে এগোচ্ছি, দেখলাম মদন চৌবাচ্চার ধারে বসে মাথা গুঁজে চায়ের কাপ প্লেট ধুচ্ছে। ও আমায় দেখতে পায়নি। যদি মুখ তুলে তাকাতো তাহলে আমি নিশ্চয়ই তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিতাম আর বাড়ি ফিরে কথাটা মাকে বলতাম না। আমার মনে যে কষ্ট লেগে রইল, মাকে তার আর ভাগ দিয়ে কি হবে ভেবে আমি চুপ করেই রইলাম। কেবল চাকরি না, আমাদের রান্নাঘরের পিছনের ছায়ায় ঢাকা স্যাঁতসেঁতে জমির চেয়ে ওই বাড়ির রোদালো বিশাল বাগানের মাটি ওর কাছে যে এত প্রিয় হবে তাতে অবাক হবার আর কি আছে। কিন্তু অবাক লাগলো নিজের কাছে। মদনের ওপর আমি এতটুকু রাগ করতে পারলাম না। তারপর যখনই সুকুমারদের বাড়িতে গেছি আমি সরাসরি ছুটে গেছি ওদের বাগানে। সতেজ সবুজ যৌবনের লাবণ্যে মণ্ডিত দীর্ঘছত্র পেঁপে গাছটা আমাকে বড় বেশি টানতে লাগলো। সকাল নেই বিকাল নেই সুকুমারের হাত ধরে পেঁপে গাছটার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। এদিকে সুকুমারের সঙ্গে গল্প করি, কিন্তু আমার চোখ ওদিকে। যেন গাছটাকে দেখে 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 আমার আশ মিটত না। তো একদিন দুপুরবেলা গাছটাকে দেখতে দেখতে আমার বুকের ভেতর কেমন যেন ভয় ঢুকলো। মাঝখানে গল্প থামিয়ে আমি সুকুমারকে বললাম, চলি রে। কেন?
একটু অবাক হয়ে ও আমাকে দেখছিল, কিন্তু ওর দিকে আর না তাকিয়ে আমি তাড়াতাড়ি বাইরে ছুটে এলাম। তখন বুকের ভয়টা ডেলা পাকিয়ে আমার গলার কাছে ঠেকেছিল। মদন পেঁপে চারাটা চুরি করে নিয়ে যায়নি। আমার বারবার মনে হচ্ছিল পেঁপে চারাটাই মদনকে আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। কেবল মদনকে না, আমাকেও। না হলে আমাদের ছোট্ট উঠোন, টিনের ঘর, ছায়া ঢাকা ডুমুরতলার কথা ভুলে গিয়ে আমি সারাক্ষণ সুকুমারদের বাড়িতে বাগানে পড়ে থাকবো কেন? বাড়ি ফিরে মার পায়ের কাছে চুপ করে বসে রইলাম। কি হলো? মা প্রশ্ন করছিল। আমার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছিল। আরে কাঁদছিস কেন? ব্যস্ত হয়ে মার শুধ হয়। আমি কথা বলি না। আমি কি বলতে পারতাম, রোগা ময়লা কাপড় পরা তোমার শুকনো মুখের কথা ভুলে গিয়ে ও বাড়ির শাড়ি গয়না পরা প্রগল্ভ স্বাস্থ্য সুকুমারের মার দিকে তাকিয়ে থাকতাম, আর কখন তিনি সাদা পাথরের বাটিতে করে আমাকে ও সুকুমারকে আপেল আনারস কেটে দেবেন, সেই সোনাঝরা বিকেলের অপেক্ষায় আমি শুকিয়ে থাকতে আরম্ভ করেছি। আর কোনোদিন আমি ও বাড়ি যাইনি। গল্পটা এ পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আবার আসবো, দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।